ভাগ্য কি? আমি কি জানি আমার ভাগ্যে কি আছে, কাল কি ঘটবে? বা আপনি কি জানেন আপনার ভাগ্যে কি আছে? কেমন হবে আপনার আমাদের সবার ভবিষ্যৎ? কেমন হবে আমার প্রিয়জনের সাথে সম্পর্ক, আমার বাচ্চাদের সাথে সম্পর্ক, বা আপনাদের প্রিয়জনের সাথে সম্পর্ক? এবছর বিয়ে হবে কি হবে না, চাকরি ব্যবসা কেমন যাবে? ভবিষ্যৎকে জানার জন্য মানুষের আকাঙ্ক্ষার সভ্যতা সেই শুরু থেকেই, সেই আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্র চালু হয়েছে। কেউ বিশ্বাস করেন, কেউ অবিশ্বাস না করলেও জানতে চান। কেউ বিষয়টিকে কৌতূহলের বিষয় বলে মনে করেন, আবার কেউ বা বিনোদন বলে মনে করেন। কেউ মনে করেন এটা কুসংস্কার। কতটুকু বিশ্বাস, কতটুকু নিয়তি, কতটুকু ভাগ্য বা কতটুকু বিজ্ঞান? জ্যোতিষশাস্ত্র কি আসলে ভাগ্য নির্ধারণ বা গণনা করতে পারে? পারে কি আমাদের নিয়তিকে নিয়ন্ত্রণ করতে? এই ভাগ্য গণনা নিয়ে আজকে আমাদের জয়ত, কারণ আমরা বছর শুরু হলেই দেখি যে রাশিফলে আমাদের ভাগ্য বিচার হয়, এবং সেই জন্য আজকে আমরা আমাদের ভাগ্য জানতে বসেছি। জয়তুতে স্বাগত জানাচ্ছি দর্শক, আমি সামিয়া রহমান, এবং আমাদের সাথে আজকে আছেন রিয়াজ অভিনয় শিল্পী, কোনাল সঙ্গীত শিল্পী, এবং আমাদের সাথে জ্যোতিষী আছেন বিশ্বজিৎ হালদার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যেটা বলছিলাম, বছর শুরু হলেই দেখা যায় রাশিচক্রের বইতে বাজার একেবারে ছেয়ে যায়। আমরা অনেকে বিশ্বাস করি বা বিশ্বাস না করলেও চরিত্র কেমন, নিজেদের চরিত্র কেমন জানার জন্য মাঝে মাঝে উল্টে পাল্টে দেখি। কোনাল বা রিয়াজ, আমি প্রথমে আসলে আপনাদের কাছে জানতে চাই, বিশ্বাস করেন? 100% কোনো কিছুই না, মানে যেটা বলে যে আজকে আপনার দিনটি শুভ যাবে, বা আজকে প্রেম ভালোবাসা শুভ, আজকে অনেক টাকা লাভ করবেন, এই ব্যাপারটা আমি একটু কনফিউজড আসলে কিভাবে হয়। সেভাবে টাকা লাভ হয়নি। হ্যাঁ, আসলে হয়নি। কিন্তু মানে অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, এই যে সায়েন্সগুলো আছে, ডেফিনেটলি এগুলো সায়েন্স। সো সেটার নিশ্চয়ই একটা ব্যাপার আছে, কারণ বিশ্বজুড়ে এটাকে পড়া হচ্ছে, রিসার্চ করা হচ্ছে, এমনি এমনিতে না, নিশ্চয়ই কিছু একটা হয়তো আছে। রিয়াজ কি এটাকে সায়েন্স বলে মনে করেন? আমি অবশ্যই বিশ্বাস করি, তবে যেটা হচ্ছে যে এটা এই সায়েন্সটাকে আসলে এখন পর্যন্ত সেভাবে কালচার করা হয়নি, ডেভেলপড হয়নি। এটা এখনও ইয়েট টু ডেভেলপ, বা ওটাকে ডিসকভার যদি সেভাবে হয়, ডেফিনেটলি দেয়ার মাস্ট বি সাম লজিক, এবং লজিক ছাড়া কিছু হয় না আসলে। লজিক এবং এটার সাথে আপনি মনে করছেন যে জ্যোতিষশাস্ত্রের পেছনেও কিছু লজিক আছে? আপনার কি ভাগ্য মিলে গেছে? এই বছর কেমন যাবে, ফিল্মে কতটা সফলতা পাওয়া যাবে, এগুলো কি আসলে এই বছরটা কেমন যাবে, বা এই যে বইগুলো যে বিক্রি হয়, অনেক বিক্রি হয়, আমিও কিনে কিনে পড়েছি, তবে ওই বইগুলোর সাথে খুব একটা মেলেনি। চরিত্র কি মিলে? যে আপনার কি রাশি রিয়াজ? আমি বৃশ্চিক। আর কোনাল? কুম্ভ। আমরা জ্যোতিষীর কাছে অবশ্যই জানতে চাইবো। আমি নিজে কর্কট, আমাদের রাশিফলে উনি আমাদের ভাগ্য গণনা করবেন। এবং তার আগে একটু জানতে চাইছি রিয়াজ, অনেক ছেলের কাছে শুনেছি যে তারা জ্যোতিষী হতে চায়, মেয়েদের হাতটা ধরা যায় বলে। রিয়াজেরও কি সেরকম আকাঙ্ক্ষা? ওনাকে দেখে আমার জেলাস হচ্ছে আসলে। আমি যদি পামিস্ট হতে পারতাম তাহলে অনেক মেয়ের হাত ধরে দেখতে পারতাম, এবং অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে পারতাম। আর সেখানে আমার প্রশ্ন, অনেকে বলেন জ্যোতিষীদের একটা কিছু কমন ডায়লগ আছে, আপনি খুব ভালো মানুষ, আপনাকে কেউ বুঝে না, আপনি খুব একাকী, এই জাতীয় কথাগুলো বলে একটা সিম্প্যাথি গ্যাদার করে, এবং সবার ক্ষেত্রে কমন একটা ডায়লগ। প্রথমে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি কি চেহারা দেখে ভাগ্য গণনা করেন নাকি হাত দেখে? বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো ভালো তরকারি রান্না করেন, তখন আপনি কিন্তু অনেক রকম মশলা দেন তার ভিতরে, সেই জন্য আপনাকে মশলার মান অনুযায়ী তরকারির কিন্তু মান ভালো মন্দ হয়। জ্যোতিষের সাথে রিলেটেড 32টা সাবজেক্ট আছে, সবার 32টা সাবজেক্ট পড়া সম্ভব না, বা কেউ কেউ পড়েছেন। তবে এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত 2, 4, 5টা 7টা সাবজেক্ট পড়লে, যেমন নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, ফেস রিডিং, তারপরে হচ্ছে যে এছাড়াও ধরেন চুল, চোখ, নাক, দাঁত, এগুলো দেখেও নানা বিশ্লেষণ বিচার করা যায়। তাহলে জানতে চাই প্রথমে আমাদের চুল, চোখ, নাক, দাঁত দেখে কি মনে হচ্ছে, কি চরিত্র বা কি? আমার একটা জিনিস জানার ইচ্ছা, সেটা দাঁতটা কত দূর থেকে, ওখান থেকে উনি দেখলে হবে না, কাছে এসে দেখতে হবে? না, খুব সুন্দর কথা বলেছেন। আসলে দাঁতের গঠনও আপনি দেখবেন মানুষের প্রচুর ভিন্নতা আছে। সেই দাঁতের গঠনের উপর কি চরিত্র নির্ভর করে? কিছুটা তো করেই। আমি একটু ছোট্ট কথা বলি। আপনি হচ্ছেন যে কর্কট রাশির জাতিকা। কর্কট রাশির চালক গ্রহ চন্দ্র, এটাকে জল রাশি বলে। তাহলে জল রাশির মানুষেরা তো জলের মতো নরম ঠান্ডা হওয়ার কথা, তাই না? কিন্তু কর্কট রাশির মানুষের ভিতরে কিন্তু মাঝে মাঝে একটু গরম জলের মতো, অর্থাৎ উষ্ণতাও বেড়ে যায় অনেক। আপনার দাঁতের গঠন কিন্তু বলে যে আপনি খুব ঝগড়া করতে পারেন না। এটা একেবারেই ভুল ধারণা, কারণ আমার অফিসের সহকর্মীরা অ্যাটলিস্ট এটা বিশ্বাস করবে না।
ফাইন, সুন্দর কথা বলেছেন আপনি। কর্কট রাশির জাতিকা, কর্কট রাশি কিন্তু চন্দ্রের প্রভাব। চন্দ্র হচ্ছে মানুষের জনপ্রিয় হওয়ার মধ্যে সবচাইতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ফলে আপনি যে জনপ্রিয় একজন উপস্থাপিকা, সেই কারণে আপনি চন্দ্রের প্রভাব আছে আপনার উপরে। আপনি জল রাশির মানুষ, ফলে এগুলো তো- কল্পনার জগতে বাস করেন। আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাহলে জলের পরিমাণ বেশি, জলের ভিতরে রহস্য বেশি, ফলে আপনার ভিতরে মিস্ট্রি অনেক বেশি। ফলে সেটা সেটাই আমি আপনি বলছিলাম যে আপনি যদি কাউকে বলেন যে আপনাকে কেউ বুঝতে পারে না, আপনার মধ্যে রহস্য অনেক বেশি, এটা প্রতিটা মানুষই আসলে বিশ্বাস করতে না, চাইবে। সবার ভিতরে তো রহস্য থাকে কম। তাহলে যেমন কোনালের আমি একটু মধ্যে কি আমি একটু রহস্য আছে? আমার কি আমার একটু একটা রিয়াজ বলা, ভাইয়ের হ্যাঁ, কাছে যাই। এতক্ষণ তো জল দিয়ে একদম ভাসাইছেন অনেক স্বামী আচ্ছা, এখন হচ্ছে কি দেখেন, আচ্ছা, এটা হচ্ছে রিয়াজ ভাই হচ্ছে ওনার রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক কিন্তু জল রাশির অন্তর্গত, কিন্তু চালক গ্রহ মঙ্গল। মঙ্গল কিন্তু অগ্নি মানে আগুনের প্রতীক। তো সেই জন্য কিন্তু উনিও কিন্তু দেখেন উনি আবার 27 অক্টোবর, তাহলে 7-2-9 মঙ্গলের চালক গ্রহ হচ্ছে বৃশ্চিকের চালক গ্রহ মঙ্গল, তার সংখ্যাও 9। তাই ডাবল মঙ্গলের প্রভাব থাকার কারণে উনি কিন্তু সম্পদশালী হবেন, উনি কিন্তু প্রচুর কাজ করতে পারেন, একটু এক্সাইটেড, খুব দ্রুত উত্তপ্ত হয়ে যান, এবং উনি যখন কাজ করেন তখন যথেষ্ট করতে পারেন। অনেক সময় উনি পিছনে ফিরতেই ভুলে যায়, এত কাজ করে। রিয়াজ কি ওয়ার্কাহলিক? কাইন্ড অফ, মানে আমরা in কিন্তু that শুধু case- প্রশংসা শুনে যাচ্ছি, আচ্ছা একটু পর বদনাম আচ্ছা, করবো। নেগেটিভ খারাপ কি বিষয়? আচ্ছা, খারাপ দিকটা হচ্ছে যে ওনার খারাপ দিক একটাই, সেটা হচ্ছে যে উনি কিন্তু যখন ঠান্ডা মাথা থাকেন তখন ভীষণ মিষ্টি, উনি কিন্তু রেগে গেলে আবার শক্ত কথা বলতে পারে। রিয়াজ একটা আপনার বড়- রাশি অনুযায়ী বলে, আমি যেটা বইয়ে পড়লাম আর কি, যে খুব ডমিনেটিং হয়। আপনি কি ডমিনেটিং? না, না, একটু উল্টা, উনি ভালো I'm অর্গানাইজার। ডমিনেটিং আমি dominated। না, উনি ভালো অর্গানাইজার, ভালো লিডার, এবং উনি কিন্তু অ্যারেঞ্জ করতে বা অর্গানাইজ করতে খুব ভালো পারে। তো উনি হচ্ছে 9 হাইয়েস্ট নাম্বার। উনি কিন্তু একটু ইগো, একটু মাথা উঁচু, উনি সোজা হয়ে হাঁটে, অথবা মানে একটু উপর দিকে তাকে হাঁটে, নাহলে একটু নিচের দিকে যায়। সোজা হয়ে হাঁটতে কষ্ট হয় বেশিক্ষণ। আপনি তো অনেক প্রশংসা আছে। করছেন, তাহলে কি আমি ব্যাপারটা শব্দটাকে এভাবে বলবো, আত্মম্ভরিতা? একটু তো থাকে, একটু আছেই। তাহলে কোনাল সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, কোনালের রাশি হচ্ছে কুম্ভ। তাই কুম্ভ রাশি চালক গ্রহ শনি। আমরা কিন্তু এই শনি শব্দটাতে কিন্তু সমাজে খুব প্রচলিত। আর তুলা রাশি এই শব্দটা সবাই জানে, যারা এই জ্যোতিষবিদ্যা কিছু জানে না তারা এই দুটো জিনিস জানে। কিছু বাকি হলেই জানার বলে যে জন্য তুলা রাশি। কিছু হলেই বলে যে শনির ঝামেলা, বা শনি বোধহয় আমাকে ডিস্টার্ব করছে। শনি কিন্তু সাফল্য দেয় অনেক বেশি, ডিস্টার্বও করে, সাফল্যও দেয়। শনি যখন ক্ষতি করতে থাকে তখন সহজে আর ভালোর দিকে যেতে চায় না, আবার যখন ভালো করতে থাকে সহজে মন্দর দিকে যেতে চায় না। কুম্ভ রাশির মজা হচ্ছে যে এদের ভিতরে কিন্তু একটু আলসেমি আছে, এটা আমরা কমন জানি, কিন্তু এরা প্রচুর কাজ করতে পারে যদি ওই আলসেমি বা রেস্ট হিসাবে নেন। অর্থাৎ সে যদি রেস্ট পায়, তার ব্রেনটাকে রেস্ট দেওয়া যায়, সে অনেক কাজ করতে পারে, কাজের প্রতি তার আন্তরিক। কিন্তু কাজ করতে করতে ক্লান্ত হলেই তার সবার আগে রেস্ট দরকার, না হলে কিন্তু আবার এলোমেলো হয়ে যায়। একটু কন্ট্রাডিক্টরি না? আলসেমি করে আবার প্রচুর কাজ করতে পারে, কোনটা আসলে কোনাল? কাইন্ড ট্রু, কারণ দেখা গেল অনেক সময় অনেক কাজ আসে, আমার মনে হয় যে না, আমার একটু বিশ্রাম করা দরকার, সেই কারণে আমি অনেক কাজও কিন্তু বাদ দেই। আবার যখন কাজ করি একাধারে, বিকজ আই এম ভেরি হার্ড ওয়ার্কিং, তো দেখা গেল সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি, অনেক দিন একসাথে কাজ করছি, সারাদিন ক্লাস করে তারপর কাজ করছি, সেটাও যেমন হয়। আবার উনি যেটা বললো যে আলসেমি করে যে রেস্ট নেওয়া, অনেক কাজ ক্যান্সেল করে বাসায় কিন্তু আমি রেস্ট নিই। তাহলে কোনালের সাথে মিলে গেছে। এবং আরো অনেক কিছু তাহলে যদি মিলেই যায়, কোনালের এবছর বিয়ে হবে হ্যাঁ, কিনা? আরেকটা কথা বলি, কোনালের সাফল্য যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু আর পিছন দিকে খুব একটা তাকাতে হয়নি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবং সামনেও কিন্তু তার সময় ভালো। একটা মজার জিনিস হচ্ছে কুম্ভ রাশির মানুষদের কিন্তু বয়সের সাথে সাথে উন্নতি হয়, ফলে তার সামাজিক অর্থনৈতিক মানে কুম্ভ রাশি উন্নতি হবে। জাতক বা জাতিকাদের অনেক রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আমরা আসবো, আলোচনায় ফিরে আসবো, কারণ আমার খুব মজা লাগছে আপনার কথাগুলো শুনতে। বিশ্বাস করি বা নাই করি, আবার অনেক সময় আমরা কুসংস্কারের বসেও অনেক সময় বিশ্বাস করেও ফেলি, কিন্তু কতটা বিজ্ঞান, সূর্য শাস্ত্র মতে একভাবে জ্যোতিষশাস্ত্র আপনারা করেন, আবার চন্দ্র মতে একভাবে বিচার করা হয়, গণনা করা হয়, এটি কেন এসছে, কিভাবে হয়েছে, কতটা বিজ্ঞান, আমি আলোচনায় ফিরবো। একটা বিরতি নিয়ে নিই অবশ্যই। দর্শক, জয়তিতে একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরেই।
দর্শক দেখছেন জয়তু, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন রিয়াজ, কোনাল এবং বিশ্বজিৎ হালদার, জ্যোতিষী। এবং রিয়াজের একটি দাবি আছে আপনার কাছে। আপনি তো ওভারঅল পার্সপেক্টিভে বলছেন কুম্ভ রাশি এরকম, বৃশ্চিক রাশি এরকম, কর্কট রাশি এরকম। রিয়াজের ভাগ্যে কি আছে সেটি কিন্তু সে জানতে পারছে না, তার ছেলে না মেয়ে হবে, টুইন বাচ্চা হবে কিনা। এমনকি রিয়াজ এটাও বলেছে, যদিও রিয়াজ ডোমিনেটেড, তারপর আমি একটু বলে দিচ্ছি, দর্শককে জানিয়ে দিতে যাচ্ছি। রিয়াজ বলেছে তার আবারও বিয়ে হবে কিনা সেটাও তার জানার ইচ্ছা। খুব ইচ্ছা। প্রত্যেকটা মানুষের হাতে নানা রেখা থাকে, সেই রেখাগুলোর বিভিন্ন ধরনের গঠন বৈচিত্র্যের কারণে জীবনে বৈচিত্র্য আসে। একই রাশির মানুষ জানি যে অনেক সফল হতে পারে, একজন বিফল হতে পারে। যেমন আমি খুব সহজ একটা উদাহরণ দিই, এইটাকে বলে শিরোরেখা। এই শিরোরেখাটা যদি কারো চন্দ্রের দিকে ঝোঁকা থাকে তাহলে সে খুব কল্পনা কেমন করে বুঝবে আমরা যারা কোনটা চন্দ্র কোনটা সূর্য? আমি আছে তো এখন যদি আমি একটু বলি বিষয়টা এরকম, যে যদি ঝুঁকে থাকে তাহলে সে খুব কল্পনামুখী হয়। এখন এই সাথে যদি তার যদি হয় আপনার কর্কট রাশি, তাহলে চন্দ্রের প্রভাব থাকে তার রাশিতে, ফলে সে লেখিকা, লেখক, নামকরা মানুষ বা কল্পনার জগতে খুব ভেসে যেতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি সে তার কল্পনার ডানা মেলার সময় যদি একটু বাদ দিতে না পারে, অর্থাৎ যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কল্পনার কারণেই কিন্তু তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, অতি কল্পনার কারণে। এই যে আংটি পাথর, এগুলো কি আসলে কোনো রকম কোনো সাহায্য করে? আচ্ছা, আংটি পাথরের বিষয়টা একটু বলি তাহলে। এটা এরকম, আমেরিকান অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট বলছে যে সূর্য থেকে যে আলো আসে, এই আলো বিভিন্ন গ্রহতে হয়ে তারপরে পৃথিবীতে আসে। তো এই আলোর বিভিন্ন কালার আছে, এই কালার কিন্তু মূলত ভিটামিন তৈরি করে, এবং পৃথিবীতে যত ভিটামিন আছে এগুলো এই কালার সায়েন্সের কারণেই, এর কেমিক্যাল ব্যালেন্স আছে, ফ্র্যাকশন আছে, এর কেমিক্যাল যথেষ্ট ব্যাপার আছে বা অনেক বড় আলোচনার বিষয়। এভাবে কিন্তু পৃথিবীতে আসে। স্টোন জাস্ট প্রকৃতিতে তৈরি হয়, এবং এর ভিতরে এই কার্বন, সিলিকন, বিভিন্ন ধরনের রাসায়নিক, সোডিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের। এটা কি এরকম যে কেমিক্যাল রিঅ্যাকশনে আমার শরীরের জন্য ভালো কিছু হচ্ছে? হ্যাঁ। এখন বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনে এই পাথরটা কিন্তু ভিন্ন ভিন্নভাবে তৈরি হয়ে যায়। যেমন শ্রীলঙ্কার মাটিতে দেখা যায় যে নীলাটা তৈরি হয়, এটার মানটা, গুণটা অনেক ভালো। কি করে কিন্তু সেটা শরীরের জন্য ভালো হতে পারে, কিন্তু সেটা আমার অর্থভাগ্য ভালো করবে কিভাবে? এটা কিভাবে করবে সেটা বলি। এখন সেই নীলা যখন সূর্যের অতি বেগুনি রশ্মিটাকে রিসিভ করে এখানে একটা স্টোনের পর একটা চুম্বকীয় আবরণ তৈরি হয়, যেটা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক গবেষণা করছেন। সেই যে চুম্বকীয় যে আবরণটা তৈরি হয়, এই আবরণটা সারা শরীরের কণা দিয়ে রক্তের সাথে মিশে যায়, মিশে গিয়ে কেমিক্যাল ব্যালেন্স ডেভেলপ করে ভিটামিন, এবং যেমন সূর্যের নীল রঙে কিন্তু ভিটামিন সবচেয়ে ডি বেশি, শরীরে প্রবেশ করে রক্তের সাথে মিশে ওটা একটা কেমিক্যাল ব্যালেন্স ডেভেলপ করে, এনার্জিটা তখন তৈরি হয় না, পজিটিভ বা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ। আমাদের শরীরে কিন্তু সবারই রক্তের হিমোগ্লোবিন আছে। আমরা জানি সূর্যের রং লাল, রুবি হচ্ছে লাল স্টোন এবং কমন স্টোন। সব মানে ইম্পর্টেন্ট মানুষেরা রুবি খোঁজে, রুবি পড়ে। হ্যাঁ, এই রুবি হচ্ছে সূর্যের লাল রশ্মি। রিয়াজ কেন পড়েছেন আপনি? যদি আমি জানি না, জেনে পড়েছি। কেউ বলেছিল, সাজেস্ট করেছিল? কেউ হয়তো করেছিল। আচ্ছা। এখন রুবি হচ্ছে সূর্যের লাল রশ্মি রিসিভ করে, লাল রশ্মি রিসিভ করে একটা চুম্বকীয় আবরণ তৈরি করে, ওটা রক্তে মিশে হিমোগ্লোবিনকে পাওয়ার দেয়। এখন যার হাতে রবি বা সূর্যের অবস্থান দুর্বল, ওই যে পজিটিভ বা নেগেটিভ এনার্জি যেটা বলছিল। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভারতীয় শাস্ত্রমতে অনেকে চন্দ্র শাস্ত্রমতে জ্যোতিষশাস্ত্র গণনা করা হয়, আবার পাশ্চাত্য মতে সূর্য কে বিশ্বাস করে জ্যোতিষশাস্ত্র গণনা করা হয়। আসলে এইগুলোর তফাৎ কেন, বা আমরা কোনটিকে আসলে দেখি? আমাদের দেশে বইগুলোতে যেটা আমরা দেখি, আমরা জানি যে কুষ্টি একটা শব্দ প্রচলিত, সবাই জানে কুষ্টি করতে হয়, বা জন্মের সময় অনেক ছোট বাচ্চাদেরকে কুষ্টি করে। তো এই কুষ্টিতে দেখা যায় যে জন্মের সময় পঞ্জিকাতে চন্দ্র কোন রাশিতে আছে এটা লেখা থাকে, প্রত্যেক পঞ্জিকাতে লেখা থাকে। ঠিক চন্দ্র 2.5 দিন, অর্থাৎ 2 দিন 6 ঘন্টা পর পর এক রাশি থেকে আর এক রাশিতে যায়। যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন ওর জন্মের সময় চন্দ্র যে রাশিতে থাকে তার সেই রাশি হয়। এটা হচ্ছে ভারতীয় মতে। এটা ছাড়াও ভারতীয় এবং পাশ্চাত্য মিলে যে মত, সূর্যের মত, এই সূর্যের মত অর্থাৎ রবি বা সূর্য যে রাশিতে থাকে জন্মের সময়, সেই রাশি হয় মানুষের রাশি। এই দুইভাবে রাশি নির্ণয় করা হয়। কিন্তু আধুনিক বিশ্বে দেখা যায় যে সূর্যের রাশিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, এবং বাজারে যে রাশিফলের বই পাওয়া যায় এটা সূর্য রাশি হিসেবে বেশি দেখা হয়, প্রাধান্য দেওয়া হয়। তো সূর্যের প্রভাবে কোনালের কি বছর বিয়ে হবে, বা রিয়াজ কি আবারও বিয়ে করবে, না রিয়াজের টুইন বেবি হবে, নাকি কি হবে না হবে এটা আমরা জানতে যাচ্ছি, এবং এটা আমরা জানার পরে আল্ট্রাসোনোগ্রাম পরে করবে। তার আগে এটা আপনার কাছে জানতে চাচ্ছি। বিষয় আছে, যেমন সমাজ ব্যবস্থা, দেশ, রাষ্ট্র, স্ট্যাটাস, অবস্থান, পরিবার, এগুলোর পরে নির্ভর করে। রিয়াজ ভাইয়ের বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু আসলেই অতীতে শত শত বছর আগে অনেক বিয়ে করে ফেলতো। সিরিয়াসলি বিষয়টা হচ্ছে যে
বিষয়টা হচ্ছে যে আজকে সমাজ ব্যবস্থা কিন্তু সেই জায়গায় নেই, সেই সুযোগ নাই সেই রিয়াজের। জায়গায় নেই। কিন্তু রিয়াজ ভাই কিন্তু আছে। না, রিয়াজ ভাই কিন্তু তার মানে মহিলা আত্মীয় স্বজন যত আছেন, যেমন মা, খালা, চাচি, নানি, দাদি, ফুপু, ছোট বোন, সবাই কিন্তু তাকে অনেক পছন্দ করে। তার কিন্তু বিপরীত লিঙ্গের মানুষেরা তাকে অনেক পছন্দ করে। তার মানে যে সে আর একটা বিয়ে করে ফেলবেই তেমন নয়। কিন্তু রিয়াজের বউকে সাবধান থাকতে হবে রিয়াজের ব্যাপারে। কি পাথর কারণ পড়লে স্বভাবে আমার বউ আছে। কি পড়লে সেফ থাকবে। কি বলে সে? আচ্ছা, রিয়াজ ভাই আমি আসলে জানতে চাচ্ছি যে এই যে 2015, এই 2015টা আমার কেমন যাবে? 15 সাল ধরি, 15 মানে 5 আর 1 6, 6 হচ্ছে শুক্রের নাম্বার, আপনার সংখ্যা হচ্ছে 9, 3 6 9 আপনার বন্ধু সংখ্যা। সেই হিসেবে আপনি ধরেই নিতে পারেন যে মোটামুটি ভালো, কিন্তু আপনার ডাবল মঙ্গলের প্রভাব আছে আপনার পরে। ফলে আপনি কিন্তু ছোটখাটো সংঘাতকে এড়াই চলার চেষ্টা থাকলে ভালো, কিন্তু ছোটখাটো ঝামেলা ঝঞ্ঝাট ডাবল সংঘাত কিন্তু মঙ্গল তো আর আপনাকে মঙ্গল ছাড়তে চায় হওয়ার না। কথা না। মঙ্গল স্কয়ার। ও আচ্ছা, মঙ্গল স্কয়ারে কি আর ক্ষতি হয়ে যেতে পারে? মঙ্গল হওয়ার ওনার কথা। রাশি বৃশ্চিক রাশি চালক গ্রহ মঙ্গল, কিন্তু ওনার 27 তারিখে জন্ম। মঙ্গল মঙ্গল ফলে- অমঙ্গল। না না, অমঙ্গল না, মঙ্গল মঙ্গল ডাবল মঙ্গল। উনি অনেক সম্পদের মালিক হবেন সেজন্য। আচ্ছা, কোন সালে সেটা? সেটা না, সেটা ধারাবাহিকভাবে আপনার জীবনে বিভিন্ন সময় আসবে। যেমন মানে এই 2015 যেমন গত বছরের 2রা নভেম্বর থেকে আপনার রাশিতে কিন্তু ভালো সময় চলে এসছে। এখন সেই ভালো সময়ের সুফল আপনি কিছুটা পেতেও পারেন বা সামনেও পেতে পারেন, তবে আপনার সময় এখন ভালো যাওয়ার কথা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগে। তাহলে বিগত দিন কি খারাপ গেছে? হ্যাঁ, বিগত দিন খারাপ জানি, কিন্তু গত বছরটা কিন্তু আপনার জন্য একটু ঝুঁকিপূর্ণ ছিল, একটু সংঘাতময় ছিল, একটু বিতর্ক জড়িত ছিল, একটু ছোটখাটো বিষয়ে মাঝে মাঝে অনেক মানে আপনাকে আনএক্সপেক্টেড বেশি কাজ করতে হয়েছে। শুনতে পাইনি রিয়াজ সম্পর্কে। আমি খুব একটা বিতর্কের মধ্যে পড়ি, যাই হোক, হতে পারে। না, আপনি সমালোচিত হননি, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে কোনো বিষয় নিয়ে হয়তো বিতর্ক বা আলোচনা করতে হয়েছে, বা নিজেকে Right. কোনো নিজের মতকে স্টাবলিশ করার জন্য হয়তো আরো বেশি লজিক Struggle বা- করতে হয়েছে, হ্যাঁ, আমাকে একটা, স্ট্রাগল করতে হয়েছে, change কিন্তু করতে হয়েছে, আপনি right. নিন্দিত হননি, কিন্তু আপনি সমালোচিত ছোটখাটো যে ব্যাপারগুলো সেগুলোকে ওভারকাম করার জন্য নিজেকে লজিক দিয়ে অনেক বেশি নিজেকে চেষ্টা ঠিক করতে করতে হয়েছে, হয়েছে না, নিজেকে নিজেকে রিয়াজ স্টাবল কিন্তু করা মুগ্ধ হয়ে গেছে। এবার কোনাল সম্পর্কে একটু শুনি। কোনালের কি বিয়ে হচ্ছে নাকি না, 2016 বিয়ে তো 17? নিশ্চয়ই হবে। কোনালের জন্মদিন অনুযায়ী আসলে 2015 সালে তার বিয়ে হওয়ার কিছুটা সম্ভব আছে। যদি কোনো এই যে ওনার জন্মদিন অনুযায়ী, রাশি অনুযায়ী যদি কোনো কারণে 15 সালে না হয়, তাহলে 17 সালে হবেই হবে। মানে 16 সালে হবে না? না। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি বছর যে করে টিয়া ফেলা পাখি ভালো। দিয়ে যে 2 বছর ভাগ্য গণনা হয়, এগুলো আসলে আপনারা কি বিশ্বাস করেন? আচ্ছা, ভাগ্য গণনা আপনি বারবার বলছেন, এই ব্যাপারে না আমার একটু দ্বিমত আছে। বলি, ভাগ্য হাতে অনেকগুলো রেখা থাকে, তার মধ্যে যেমন হৃদয় রেখা, শিরোরেখা, আয়ু রেখা, সানলাইন, তারপরে হচ্ছে সালেমান রিং, তারপরে হচ্ছে পাশ্চাত্য ভাগ্য রেখা, এই যে বিভিন্ন রেখা আছে না, বিবাহ রেখা। ও বিবাহ রেখা ভাগ্যের মধ্যে পড়ে না না? না, আমি বলছি যে এই অনেকগুলো রেখা থাকে, এর মধ্যে একটা রেখা ভাগ্য। কিন্তু ভাগ্য শব্দটা প্রচলিত, ভাগ্য কিন্তু লাইফের সব না। ভাগ্য লাইফের একটা পার্ট। আপনার লাইফ যদি কথার কথা আপনার হৃদয় রেখা দুর্বল হয়, তাহলে আপনার হার্ট দুর্বল হবে, তখন আপনার ভাগ্য তো অর্জন করতে আপনার কষ্ট হবে, আপনি তো সাহস পাবেন না পা ফেলতে। তাহলে আমি বলি, টিয়া পাখি দিয়ে যে গণনাটা করা হয় সেটি আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে আসলে করেন? টিয়া পাখি দিয়ে যে গণনা বা এই যে গণনাগুলো, এইগুলো না আসলে অত বেশি বিজ্ঞান ভিত্তিক নয়। তবে মূল যে বিষয়টা, পৃথিবীতে জ্যোতিষশাস্ত্র নিয়ন্ত্রিত হয় মূলত 9টা গ্রহ আর 27টা নক্ষত্র। এরই যত কিছু দিয়ে নাড়াচাড়া, অঙ্ক, বিজ্ঞান, এমনকি আপনি বোধহয় নিশ্চয়ই জানেন যে পিথাগোরাসও কিন্তু এই জ্যোতিষ বিদ্যা নিয়ে চর্চা করতেন, যিনি অঙ্কবিদ হিসেবে ছিলেন। আমার প্রশ্ন আছে, জ্যোতিষশাস্ত্র যদি এতটাই বিজ্ঞান হয়ে থাকে, তাহলে পৃথিবীতে যা যা ঘটছে, যে অনিশ্চয়তা, যে সমস্যাগুলো আমরা ফেস করি, সেগুলো তো আসলে অনায়াসে সমাধান হয়ে যেত। সুন্দর কথা বলছেন, সমাধান হতো না, কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেক বেশি চর্চা করেন বা অনেক বেশি গবেষণা করেন, তারা কিন্তু এইসব সম্ভাব্য পূর্বাভাস সবসময় দিয়ে থাকে। কতটা সত্যি হয় সেটা নিয়ে আসলে আমার প্রশ্ন অনেক- আছে। একটা বিরতি নিয়ে আমি ফিরছি আবার অবশ্যই। আলোচনায়। দর্শক, একটা বিরতি নিচ্ছি এখন। দর্শক দেখছেন জয়তু, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। আমরা ভাগ্য নিয়ে কথা বলছিলাম, জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলছিলাম, যদিও আমাদের সাথে বিশ্বজিৎ হালদার বলছেন যে ভাগ্য হচ্ছে একটি রেখা, এরকম অজস্র অনেক রেখা আছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যেটি আমরা বিরতির মাঝখানে তুলছিলাম, যে তাহলে আপনি বলেছেন অনেক এই শাস্ত্র নিয়ে চর্চা করেছেন, অনেক ভবিষ্যৎবাণী করেছেন যেগুলো ফলে গেছে। যদি তাই হতো, নস্ট্রাডামাস বলি বা পলের কথা যেটি বলছিল কোনাল, সেই সমস্ত মানে গণনা তো আমরা আসলে দেখেছি যে
খুব বেশি ফ্রুটফুল আপনাকে হয়নি। মানতেই হবে যে ডাক্তার আছে সমাজে অনেক, কিন্তু 2-4 জন ডাক্তার হয়তো খুব নিখুঁতভাবে রোগ অ্যাসেস করতে পারে। এমন আমরা শুনেছি যে কোনো কোনো ডাক্তার রোগীকে হাত ধরলেই তার রোগ অ্যাসেস করতে পারতো, কিন্তু এখন তো সব ডায়াগনস্টিক হয়ে গেছে। সেরকম জ্যোতিষ বিজ্ঞান নিয়েও কিন্তু এখন প্রচুর গবেষণা হয়ে এগুলো কম্পিউটারাইজড হয়ে গেছে টোটাল। এখন কিন্তু জন্মদিন দিলেই তার ভাগ্য ভবিষ্যৎ, এমনকি এমন ঘটনাও ঘটে যে তার কখনো ক্যান্সার হবে কিনা এটাও এখন বেরিয়ে ওটা আসছে। তো কম্পিউটারে একটা ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি আসলে আচ্ছা, গেম হিসেবে আমরা খেলি। আচ্ছা, এই যে করছে, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক প্রথিতযশা জ্যোতিষী আছেন যারা কিন্তু একটা মানুষের সম্ভাব্য ভবিষ্যৎ বলছে, সেই ভবিষ্যতের বিষয়গুলো কিন্তু তার সামনে ঘটছে বা হয়ে যাচ্ছে। যেমন একটা কথার কথা ধরে নেন যে একটা মানুষের দুর্ঘটনায় মৃত্যুর ভয় আছে, কিন্তু জ্যোতিষী তাকে বললো যে আপনার কিন্তু এই সময় দুর্ঘটনার ভয় আছে, আপনি যদি সতর্ক থাকেন বা সাবধান থাকেন তাহলে হয়তো সেফ হতে পারেন। দুটো জিনিস ঘটতে পারে, একটা হচ্ছে অজান্তেই ওই ভদ্রলোকের যদি হৃদয় রেখা দুর্বল থাকে তাহলে সেই বিষয়টা সে চিন্তা করতে করতে দুশ্চিন্তার লেভেলে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে ফেলতে পারে। আর একটা জিনিস হতে পারে যে ও আগে জানলো বলে ও হৃদয় রেখাটা যদি কনস্ট্রাকশনটা ভালো হয়, সে মনের জোর দিয়ে স্ট্রং হয়ে মনের জোর দিয়ে ওটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে সে যথেষ্ট পরিমাণে সেই বিপদের বিশ্বজিৎ হালদার, তাহলে আপনার কাছে জানতে চাইছি, আপনি বলছেন অনেকে জ্যোতিষশাস্ত্র করে এসেছেন, অনেক ভবিষ্যৎবাণী ফলে গেছে, আপনার মতে বাংলাদেশের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে? সুন্দর কথা বলেছেন। বাংলাদেশের জন্ম 16ই ডিসেম্বর, সেই হিসেবে ধনু রাশির জাতক হিসেবে বাংলাদেশেরও রাশি আছে, নিশ্চয়ই আছে। ধনু রাশির জাতক হিসেবে বাংলাদেশ কিন্তু সত্যি সত্যি একটা সম্ভাবনায় সুন্দর এবং ভালো একটা দেশ। প্রবলেমটা হচ্ছে যে ভালো মানুষের শত্রু বেশি, ফলে বাংলাদেশে নানা জটিলতা, সমস্যা, ঝামেলা আছেই, থাকবেই, ছিল, আছে, থাকবে। সামনের দিনগুলোতে বলবো যে বাংলাদেশ কিন্তু এবছর প্রচুর পরিমাণে বৈদেশিক বিনিয়োগ আসবে। সেটা তো একটা ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে। নানামুখী উন্নতির সুযোগ তৈরি হবে। অবরোধ কবে বন্ধ হবে? অবরোধও বেশি দিন থাকবে না। আবার এপ্রিল মাসে রাজনৈতিক ঝামেলা কিছুটা বেড়ে যাবে এবং আগস্ট বা সেপ্টেম্বরে কিছুটা বাড়বে, অক্টোবর থেকে মোটামুটি আবার বিষয়গুলো মানে জ্যোতিষশাস্ত্র মতে অবরোধ এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। একটু ভালো করে ছাই দিয়ে ধরেন, বুঝছেন, বিশ্বযুদ্ধ হচ্ছে পুরো 22 মাসের মতো এদিক ওদিক চলে যাচ্ছে, কিন্তু একটু ছাই দিয়ে আমি ধরতে হবে। স্পেসিফিক ভাবে যেহেতু আপনারা আপনি ধরে নিতে পারেন যে সময় বলেন, অবরোধ বেশি দিন থাকবে না, এটা আপনি ধরে নিতে পারেন। তবে যে আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই না সাধারণত, তবু বলবো যে দেশে তেমন ঝামেলা হবে না, তারপরও টুকটাক ঝামেলা থাকবে। দেশে প্রচুর উন্নতির সম্ভাবনা আসবে। গত বছর কিন্তু প্রচুর পথিতযশা মানুষ মারা গেছে, এবছর কম মারা যাবে, মানে গুরুত্বপূর্ণ মানুষ কম মারা যাবে। আচ্ছা, আমি এবার ওনাকে একটু এতক্ষণ তো কাউন্টার করলাম, এবার একটু সাপোর্ট দিই। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা ভেরি মাচ সাইকোলজিক্যাল। উনি একটা কথা যখন বলছেন যে আপনার এই বছর খুব উন্নতি হবে, আপনার বিজনেস ভালো হবে, আপনার এই হবে, এবং আমরা বিশ্বাস না করলেও কোথায় যেন আমাদের একটা বিশ্বাস, আশা, বা আমরা ভালো কিছু শুনতে চাই, ভালো আশা। সো ওনার কথাতে যখন এইটা কিন্তু বুস্ট আপ হয় আমার ভিতরে ব্যাপারটা আমার মধ্যে ভয় তৈরি করে, হ্যাঁ, এবং নিরাশাটা তখন একটা আতঙ্ক তৈরি করে, কিন্তু পজিটিভটা আমার মধ্যে এক ধরনের আপনার হারমোনি তৈরি করে, যেটা ভেরি পজিটিভ হারমোনি। এবং তখন আমার সারাউন্ডিং আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যে আছে আমাদের বডির অরা, বা একটা যে ফিল্ড আছে, এনার্জি ফিল্ড আছে, এটার মধ্যে খুব একটা পজিটিভ রিপারকেশন তৈরি হয়, একটা পজিটিভ এক্সপেকটেশন থেকে। তখন দেখা যায় যে আমার এনার্জি লেভেল হাই হয়, আমি আরো বেশি কাজ করতে পারি। আপনার মতে জ্যোতিষশাস্ত্র ব্যাপারটা অনেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা কাইন্ড অফ কিছুটা আছে, এবং সায়েন্স তো কিছুটা আছেই। এবং ওই যে উনি যেটা বলেছেন সেটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে যে কে কতটা আপনার কারেক্টলি অ্যানালাইসিসটা করতে পারলো। এবং অনেকগুলি সাবজেক্ট লাইক আপনার নিউমেরোলজি, সংখ্যাতত্ত্বটা কতটা আপনার খাতে এফেক্ট হচ্ছে, বা আপনার আপনার বার্থডে যেটা আছে সেটার সাথে ক্যালকুলেশন করে, দেন আপনার সমস্ত কিছু ক্যালকুলেশন করে একটা স্পেসিফিক রেজাল্ট যদি কেউ রিড করতে পারতো, তাহলে আমার মনে হয় কারেক্টলি অ্যানালাইসিস নাকি মানুষকে কনভিন্স করার ক্ষমতা যাদের বেশি, তারা আসলে ভালো জ্যোতিষশাস্ত্র হতে পারে। কি মনে হয় কোনাল? তোমার কারেক্টলি অ্যানালিসিস করার তার নিজের সেই সাইকোলজিক্যাল পাওয়ারটা থাকা উচিত ফার্স্ট অফ অল, তাহলে তার সে কনফিডেন্সটা আসবে যাতে সে মানুষকে বলতে পারে। আর আমি একটা কোয়েশ্চেন আসলে তাকে করতে চাচ্ছিলাম, যে কারণে আমি এখানে বসা, মানে আমার গানের জন্য, এই বছরটা আমার মিউজিক্যাল ক্যারিয়ারে কেমন যাবে বলে আপনি মনে করেন? আমি আপনাকে খুব এটা অবশ্যই বলবো যে আপনি আশাবাদী হতে পারেন, এবং আপনি অতীতের যে কোনো সময়ের চেয়ে এই বছরে কিন্তু
ছোটোখাটো এমন ঘটনা ঘটবে যেগুলো আপনি অনেক ইমপ্রেসিভ হবেন বা আপনার জন্য সুযোগ তৈরি হবে সেই ঘটনার প্রেক্ষিতে। একটা বিষয় একটু জানতে চাইছিলাম, এই যে রাশিফলের বিভিন্ন বইতে বিভিন্ন লেখা হয়, একটি বই আমি উল্টাতে যেয়ে দেখলাম বৃষ রাশি সম্পর্কে বলেছে, বন্ধুর অনুরোধে সত্য গোপন করতে গিয়ে অপমানের শিকার হতে পারেন, দুপুরের দিকে নতুন যোগাযোগ আসতে পারে, পারিবারিক তরফে যথেষ্ট সহায়তা পেতে পারেন। ঠিক একইভাবে তুলা রাশির ক্ষেত্রে লেখা হয়েছে, বন্ধুর অনুরোধে সত্য গোপন করতে গিয়ে অপমানের শিকার হবেন, দুপুরের দিকে নতুন যোগাযোগ আসতে পারে। আপনার বিকেলে না কেন দুপুরে? একই ঘটনা সকল রাশির ক্ষেত্রে হয় কেমন করে? সুন্দর কথা বলছেন। সেম হওয়ার কারণটা বলি, আপনারা তো মানে যারা রাশি নিয়ে একটু নাড়াচাড়া করে সবাই জানে, দেখেন এই বৃষ রাশি আর তুলা রাশি চালক গ্রহ হচ্ছে শুক্র, ফলে ওদেরকে নিয়ন্ত্রক বা স্বামী গ্রহ শুক্র, ফলে ওদের রেজাল্ট কাছাকাছি হয়, বৃষ আর তুলার বন্ধুত্ব ভালো হয়। এই জিনিসগুলোর একটা ইম্প্যাক্ট যদি আমি সারাক্ষণ বিশ্বাস করতে থাকি, এগুলোর একটা ইম্প্যাক্ট পড়ে নিজের কাজের যে কারণ আমরা যেটা ভাবি ওটা আমাদের উপর, যেটা ভাইয়া বলছিল যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আমাদের উপর এই ইম্প্যাক্টটা তো অনেক সময় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আপনি লেখাপড়া শিখছেন, তা আপনি জানেন যে ভালো অঙ্ক শিখলে তখন ইঞ্জিনিয়ার হওয়া সহজ। তা আপনি যদি অঙ্কে মনোযোগী হন তাহলে আপনি কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আপনি যদি রাশিবিদ্যা নিয়ে ওটাকে মেনে চলতে চান তাহলে একটু স্টাডি করা উচিত, অল্প করে নিজের জন্য, রাশি সম্পর্কে একটু ধারণা, নিজের রাশিটা সম্পর্কে একটু ধারণা, অন্ধের মতো বিশ্বাস না করে চলা। হ্যাঁ, অন্ধের মতো বিশ্বাস না করে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার হাতে আর সময় নেই, আমাকে শেষ করতে হচ্ছে। কিন্তু কোনাল যেহেতু সাথে আছো সেজন্য একটু গান শুনে আসলে বিদায় নিতে চাচ্ছি। আমি জানি না ভাগ্য রাশি নিয়ে কোনো গানটা নাচে কিনা জানা, তারপরেও একটু আমাদের আনন্দের জন্য, বিনোদনের জন্য যদি একটু গান। আপনাদের সবার জীবন ভালো কাটুক, ভাগ্যের উপর বিশ্বাস না করে কর্মের উপর বিশ্বাস করে আপনারা সবাই এগিয়ে যান, সেটুকুই আমরা চাই। এবং আমরা প্রত্যেকেই সফল হই, বাংলাদেশও সফল হোক, যেটি উনি বলেছেন বাংলাদেশেরও রাশি আছে। আমরা জানি না কি ঘটতে যাচ্ছে, কিন্তু আমরা নিশ্চয়ই আমাদের কর্ম এবং আমাদের চেষ্টায় আমাদের জীবনকে সফল করে তুলতে পারবো। বিদায় নিচ্ছি, তবে যাব কোনালের গান শুনতে শুনতে। জানি না কেন যে লাগে রে নতুন সবে, বদলে গেছে পৃথিবী, কি যে হলো কি দু চোখে যা দেখি, লাগে রে বড় আপন। স্বপ্ন মিলেছে ডানাই, সে মানে না মানাও উড়ালিয়াই মন, উড়ে যেতে চাই সারাক্ষণ। স্বপ্ন মিলেছে ডানাই, সে মানে না মানাও উড়ালিয়াই মন, উড়ে যেতে চাই সারাক্ষণ।